স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ১, ২, ৩, ৪ খুবলে খুবলে উঠে আসছে দেহাংশ। ৫, ৬, ৭, ৮ ধমনী ফুঁড়ে ছিটকে উঠছে উষ্ণ রক্ত। ৯, ১০, ১১, ১২ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পূর্ণ বুক। ১৩, ১৪, ১৫, ১৬ আর্তনাদ, রক্তস্রোত, বিভীষিকা, নৃশংসতা। ১৭, ১৮, ১৯ না, আর গোনা সম্ভবপর হলো না রোজার পক্ষে। ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে টাইলস বিছানো মেঝেতে ধপাস করে বসে পড়ল সে। বাইরের কক্ষ থেকে এখনো মানব দেহে চালনা করা ছুরিকাঘাতের শব্দ ভেসে আসছে, সঙ্গে চাপা ঘোঙানি। তৎক্ষণাৎ কানে হাত চাপা দিল রোজা। শুনতে চায় না সে, আর নয়। এবার একটু রেহাই দাও খোদা, এ কি কিয়ামত। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র অদৃশ্যমান তেজস্বী অশ্বের সঙ্গে যেন দৌড় পাল্লায় নেমেছে। সম্পূর্ণ শরীরে বয়ে চলেছে ভূমিকম্প। আতঙ্কের শীতল ঘামে পরিধানের কামিজ শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লিপটে গিয়েছে। বিস্ফোরিত নয়নজলায় ভাসছে সাক্ষাৎ নরক দৃশ্য। না, হয়তো নরকের শাস্তি এর তুলনায় নগণ্য। সহসাই পেটের মাঝে একটা মোচড় অনুভব করল রোজা। তারপরই শরীর গুলিয়ে উঠল। এক ছুটে সে পৌঁছল বেসিনের কাছে। পাকস্থলে উগরে বেরিয়ে এলো সবকিছু। শারীরিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে বীভৎস। সেই দৃশ্য চাক্ষুষ অবলোকন করায়। সর্বশেষ খাদ্য কণাটি শরীর পরিত্যাগ করার পর দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে রোজা বেসিনের পাশের দেওয়াল ঘেঁষেই বসে পড়ল। একটুর জন্য মাথাটা বেসিনের কোণায় ঠুকে আঘাত পাওয়া হতে রক্ষা পেল, কিন্তু নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তার অবকাশ সে পাচ্ছে না। কোনো ক্রমেই ভুলতে পারছে না মানুষের উপর মানুষের এক তীব্র আক্রোশের প্রতিফলন। আসলেই সে মানুষ তো, খাঁচা থেকে মুক্ত হওয়া কোনো হিংস্র জানোয়ার নয়। মস্তিষ্কের সকল প্রকার চিন্তা লোপ পেয়েছে রোজার। মৃত্যু আতঙ্ক এতটা তীব্র হয় কিনা সন্দেহ। যতটা তীব্র আতঙ্ক সেই মুহূর্তে অনুভব করছে। কোনোভাবেই স্বাভাবিক চিন্তা করা সম্ভব হচ্ছে না। হবেই বা কী করে? এই বাথরুমের দরজার ওপাশেই যে কেয়ামত। এখন প্রথমবারের মতন নিজের সম্মান বিক্রির মতো কাজ করতে এসে যে এমন কোনো বিভীষিকার মুখোমুখি হতে হবে, আদৌ কল্পনা করতে পেরেছিল রোজা? কোনোদিন না। এখন আর সন্ধ্যা অবধি তো নয়। খুব প্রয়োজন ছিল টাকা নামক সুখ পাখিটির। জগতের প্রত্যেক সফলতার দুয়ার যখন রোজার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, দেওয়ালে এসে ঠেকেছিল পিঠ, ঠিক তখনই এক সকালে আয়নার সামনে দণ্ডায়মান অবস্থায় নিজের লাস্যময়ী শরীরের দিকে চোখ যায়। আহামরি সুন্দর নয় সে, নয় একেবারে চোখ ফিরিয়ে নেওয়ার মতন কিম্ভূত কিমাকার। হয়তো রোজার পক্ষে সম্ভব। নারীর শরীরে ভোলে না এমন পুরুষ এই জগতে দুর্লভ। সর্বপ্রথম এখনকার দিনে এই বনিবনাটি হওয়া। ক্রেতার ফোন কলে সন্ধ্যার পরপরই এই রিসর্টের ব্যক্তিগত কটেজে উপস্থিত হয় রোজা। উত্তেজক পানীয়তে মত্ত হয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে রোজার উপর অমানবিক পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল ক্রেতা। নয়ন উপচে প্রবাহিত হওয়া বিষাদ অশ্রু ঝর্ণাকে উপেক্ষা করে ঠিক সেই মুহূর্তে কামিজের ওড়না ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল লালায়িত পুরুষটি। ঠিক সেই মুহূর্তেই কটেজের দরজায় করাঘাত। একটি সুযোগ লাভ করে বাথরুমে যাওয়ার বাহানায় বিছানা ছেড়ে উঠে পড়েছিল রোজা। অপরদিকে বিরস মুখে দরজা খুলে বিশ্রী ভাষায় গালবন্ধ আরম্ভ করেছিল ক্রেতা। রুম সার্ভিস এসেছিল সাদা শার্ট এবং কালো ক্রপ স্যুট পরিহিত অবস্থায়, গলা থেকে চেহারার নাক পর্যন্ত আবৃত কালো মাস্কে। কোন রুম সার্ভিস স্টাফ এমন মাস্ক ব্যবহার করে?
প্রশ্নটি নিজ হৃদয়ে উত্থাপিত হলে বাথরুমে ঢুকে পড়ার বিষয়টি এক প্রকার উপেক্ষার সিদ্ধান্তই নেয় রোজা। এরপর একটি চাপা গোঙানির শব্দে বিচলিত হয়ে দরজা খোলার সাথে সাথে জাহান্নাম। খুট করে একটি শব্দে নিজের অশুভ ভাবনার জগৎ থেকে পুনরায় বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো রোজা। নয়ন মুহূর্তেই সিক্ত হয়ে উঠল, নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ ভাঙা বন্যার পানির ন্যায় বইতে আরম্ভ করলো অশ্রু। বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু বাথরুমের দরজার লকে খট খট করে মৃদু ধ্বনি উঠতেই কেঁপে উঠল রোজা। সম্পূর্ণ গুটিয়ে ফেলল নিজেকে। ব্যতিব্যস্ত দৃষ্টি সম্পূর্ণ বাথরুম ঘুরে এলো, কোথাও কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম নেই। এই কি তাহলে রোজার জীবনের অন্তিম মুহূর্ত? এভাবে রোজার এক অনর্থক মৃত্যু ঘটবে? হিংস্র জানোয়ারটা ঝাঁপিয়ে পড়বে, কিন্তু কি দোষ অসহায়ত্বের সামনে আত্মসমর্পণ করাটা? বাথরুমের কাচের তৈরি লক সিস্টেমের দরজাটি খুলে গেল হঠাৎই। নিজের জায়গায় বরফ খণ্ডে পরিণত হলো রোজা। রীতিমতো নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে থাকলো দরজার ফাঁক হওয়া প্রান্তের দিকে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো দানবটি। সাদা শার্ট চেনার কোনো উপায় নেই, সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। পায়ের চেলসি বুটের উপরের ফর্মাল প্যান্টের প্রান্ত চুইয়ে চুইয়ে পড়ছে রক্তবিন্দু। তাতে বাথরুমের সাদা টাইলস মুহূর্তেই সিক্ত হয়ে উঠেছে রক্তিম প্রবাহে। শরীরের এমন কোনো অংশ অবশিষ্ট নেই যা রক্তের ছোঁয়া পায়নি। রোজার দৃষ্টি লম্বাটে পা থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো। মুখমণ্ডল এখনো আবৃত, মাথাটি নিম্নে ঝুলে রয়েছে খানিক ক্লান্ত ভঙ্গিতে। ঘামে ভেজা চকচকে কালো চুল কপালের চারিপাশে লেপ্টে রয়েছে, কিছু আবার মুক্তভাবে দুলছে। একটি ঢোক রোজার কণ্ঠ থেকে পাকস্থলীতে নেমে গেল দানবের হাতের রক্তাক্ত ছুরিটি লক্ষ্য করে। এই অস্ত্রটি দিয়েই মাত্র কয়েক মিনিটে আগে ভাবতে পারল না রোজা। শিহরিত হয়ে উঠল, দ্বিতীয় দফায় গা গলিয়ে উঠল। মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের অবিরাম প্রচেষ্টা চালালো সে। এই মুহূর্তে নড়াচড়া করা এবং কবরে পা রাখা সমান। অবশ্য এই মুহূর্তে সে চোরাবালিতে পড়ে গিয়েছে, যতই চেষ্টা করবে ততই আরো গভীরে পতিত হবে। বাথরুমের মেঝেতে রক্তাক্ত ছাপ ফেলে অগ্রসর হলো দানবটি। ভারী পদক্ষেপের শব্দ আবদ্ধ দেওয়ালের মাঝে প্রতিধ্বনিত হলো বারংবার। ক্রমেই সংকুচিত হতে থাকলো রোজা। মৃত্যুদূত নিকটে গিয়ে আসছে রোজার। হাজার চেষ্টা সত্ত্বেও চোখ ঠিকরে অশ্রু নির্গত হচ্ছে, কণ্ঠ চিরে বেরিয়ে আসতে চাইছে আত্মচিৎকার, কিন্তু কিছুই সম্ভবপর হচ্ছে না। সামনের অশরীরী দৃশ্য রোজাকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। দয়া করে আমায় খুন করবেন না। কোন অলৌকিক শক্তির জোরে ভিক্ষাবাক্যটি রোজার কণ্ঠ থেকে নির্গত হলো তা রোজা নিজেও অনুধাবন করল না। তবে কণ্ঠস্বরে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করল না দানব। যথারীতি নিজের অশুভ প্রভাব ছড়িয়ে সে এগোচ্ছে, এক পা, আরো এক পা। করজোরে মিনতি করেও কি লাভ আছে? 19 বার। রোজা দৃষ্টি ফিরিয়ে নেওয়ার পর না জানে আর কতবার সে পাশবিকতা প্রদর্শন করেছে। একটি মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এবং মনুষ্যত্বের কতটা অধঃপতন ঘটলে সে এমন কিছু সংঘটিত করতে সক্ষম হয়? আদৌ মনুষ্যত্ব রয়েছে নাকি সবটুকুই বর্বরতায় পরিপূর্ণ? এমন পৈশাচিক কোনো সত্তা কি মিনতির পরোয়া করবে? কোনোদিনও নয়। হাল ছেড়ে দিয়ে হঠাৎই যেন রোজা নিজের ভাগ্যের পরিণতিকে মেনে নিল। ঝাপসা দৃষ্টিতে মাথা নিচু করে তাকিয়ে রইল মেঝের দিকে। পরাজিত সৈনিকের ভঙ্গিতে যে মনিবের যে কোনো প্রকার সিদ্ধান্ত মানতে প্রস্তুত। আর কয়েক পদক্ষেপ দূরেই মৃত্যু। রোজাকে দ্বিধান্বিত করে রক্তস্নাত অবয়বটি তাকে বাঁশ কাটিয়ে শাওরের ঝর্ণার নিচে থামল। কালো রাবার গ্লাভস পরিহিত বাম হাতে কল খুলতেই ঝমঝমিয়ে বর্ষণ আরম্ভ হলো পানির। সমস্ত শরীর ভিজে গেল মুহূর্তেই। রক্ত ধুয়ে স্রোত হয়ে বইতে লাগলো শোষণ গর্তের দিকে।
দেওয়ালে ঠিক হাত ঠেকিয়ে মাথা কিঞ্চিত নুয়ে নিশ্চল দণ্ডায়মান রইল সে। ডান হাতের ছুরিটিও নিজের কর্দযত। মিনিট দুয়েক এক দৃষ্টে সম্মোহিত ব্যক্তির মতন দৃশ্যটির দিকে চেয়ে থাকলো রোজা। অশুভ পশুটি হাতের ধাতব ছুরি টাইলসে ফেলতেই ঝনঝন ধ্বনি উঠল, তাতে সম্বিত ফিরল রোজার। সে ডান হাতের রাবার গ্লাভস খুলে লম্বাটে আঙুলগুলো ভেজা চুলে বোলাতে বোলাতে হামাগুড়ি দিয়ে রোজা দরজার দিকে যাত্রা শুরু করলো। এই সুযোগ তাকে পালাতে হবে যেভাবেই হোক। বাথরুমের দরজার অপর পাশে পৌঁছে কক্ষের বীভৎস দৃশ্য পুনরায় নজরে এলো রোজার। কিছুক্ষণ আগেও যে ক্রেতা তাকে রীতিমতো গলাধ্যকরণ করতে উদ্গ্রীব হয়ে উঠেছিল, তারই ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন শরীর পড়ে রয়েছে বিছানায়। তাকানোর মতন অবস্থায় নেই লাশটি। পাঁজর ভাঙা, উন্মুক্ত বুকের অংশ এবং তাতে ঝুলন্ত হৃৎপিণ্ড, না নাড়ি ভুঁড়ি বেরিয়ে পড়েছে। রক্ত সমুদ্রে ভাসছে সব কিছু। দৃশ্যটি নজরে পড়লেই যেন যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ বোধ করতে বাধ্য। সহসাই বুঝে এলো রোজার চোখ। সে তাকাতে সক্ষম নয়। বাথরুমের ভেতর থেকে এখনো পানির শব্দ আসছে। অতি দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। হামাগুড়ি দিয়েই কক্ষের ভেতর প্রবেশ করলো সে। মেঝের একপাশে নিজের ওড়নাটা পড়ে থাকতে দেখল। সেটি সংগ্রহ করতে উঠে দাঁড়াতে যেতেই পায়ে হ্যাঁচকা টান অনুভব করলো রোজা। তাকে পিছন থেকে ধরে রেখেছে কেউ। মুখ ফিরিয়ে তাকাতেই রোজা খেয়াল করলো সালোয়ার দেওয়ালের তীক্ষ্ণ অংশের সাথে আটকে গিয়েছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটি ছাড়িয়ে নিয়ে যেই না রোজা পিছন ঘুরবে, অমনি বাথরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পিশাচের হিংস্র দৃষ্টি তাকে তৎক্ষণাৎ হিমবাহে পরিণত করলো। ভেজা চুল কপাল পেরিয়ে চোখ পর্যন্ত ঢেকে ফেলেছে। টপ টপ করে জলবিন্দু গড়াচ্ছে তা থেকে। মুখের মাস্কটি সরানোর প্রয়োজন বোধ করেনি সে। সম্পূর্ণ শরীর ভিজে চুপচুপ করছে। সুঠাম অবয়বটি বাদে আর কিছুই বোধগম্য সম্ভব নয়। বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টে দেখছে রোজাকে। জীবনে এতটা ভারী কি কণ্ঠস্বর এর আগে কোনোদিন শুনেছে বলে স্মরণ করতে পারল না রোজা। কণ্ঠটি গম্ভীর নয়, কিন্তু নিষ্প্রাণ এবং অনুভূতি শূন্য। কণ্ঠস্বরটির যেন একটি নির্দিষ্ট ওজন রয়েছে। শুনলেই হৃদয়ে কেমন চাপ অনুভূত হয়। ঝড়ের পূর্ব মুহূর্তে আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘপুঞ্জের একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে যে গর্জন সৃষ্টি হয়, সঙ্গে কণ্ঠটির অদ্ভুত মিল রয়েছে। পলায়নের চিন্তার বিরতি দিয়ে নীরবে মাথা উপর নিচ দুলিয়ে সম্মতি জানালো রোজা। কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়। দৃষ্টি একবার মেঝেতে নিজের ওড়না এবং আরেকবার অশরীরী প্রভাব সম্পন্ন ব্যক্তিটির উপর আপতিত হচ্ছে। কোমরে গুজে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভার বের করে রোজার দিকে এগোলো সে। হতচকিত হয়ে পড়ল রোজা। এর কাছে রিভলভার থাকা সত্ত্বেও ছুরি কেন ব্যবহার করলো? অধিক নৃশংসতা প্রকাশের জন্য? অদ্ভুতরে বিষয়টির চিন্তায় মগ্ন থাকতেই রোজার কপাল বরাবর তাক হলো রিভলভারটির দীর্ঘ নল। সেফটি লক খুলে ট্রিগারে আঙুল বসানো হলো। প্রথমবারের মতন নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শব্দ করে কেঁদে উঠল রোজা। কান্নার দমকে শরীর কাঁপতে লাগলো। দুর্বল চিত্তে ফিসফিসিয়ে কণ্ঠস্বরে মাথা ঝুঁকিয়ে সে বলল, দোহাই লাগে, খুন করবেন না আমায়। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমি আজকের এই ঘটনা সম্পর্কে কোনোদিনও মুখ খুলব না। ব্যক্তিটি কখন কাছে এসেছে ঝাপসা দৃষ্টিতে তা খেয়ালও করেনি রোজা। চোখের অশ্রু টপ টপ করে অশুভ সত্তাটির পরনের চেলসি বুটের উপর পড়তে থাকলো। আমি আপনাকে চিনি না, প্লিজ আমায় যেতে দিন। আপনাকে কথা দিচ্ছি আমার মুখ বন্ধ রাখবো। আমি শুধুমাত্র সার্ভিস দিতে এসেছিলাম। আর উচ্চারণ করা সম্ভব হলো না। রোজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে। মুখ তুলতেই উভয়ের দৃষ্টি বিনিময় হলো। এতটাই অসহনীয় এবং দুর্বিষহ মনে হলো সেই দৃষ্টি যে রোজা তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। এই দানবের উপস্থিতির এতটাই প্রভাবশালী যে তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে রোজা।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কপালে শীতল ধাতব স্পর্শটি অনুভব হতেই দুহাত মেঝেতে ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলো রোজা। বন্ধ করে ফেলল চোখ। এবার নিশ্চিত আর রেহাই নেই রোজার। এটাই সমাপ্তি। ডু অর ডাই। চমকে উঠল রোজা, নিজের অজান্তেই বন্ধ চোখের পাতা খুলে গেল। এক দৃষ্টি চেয়ে রইল সামনের অবয়বের দিকে। রোজার চোখের ভাসমান দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস ও কৌতূহল। বিশ্লেষণ না করলেও সে বুঝতে সক্ষম যে ব্যক্তিটি তাকে দুইটি নির্বাচন করার সুযোগ দিয়েছে। করো, না হয় মরো। কিন্তু এর অর্থ কি? কি করতে বলছে সে? কি কি করতে হবে আমায়? এই প্রশ্নের জবাব না দিয়ে রোজার কপাল থেকে রিভলভার সরিয়ে নিল সে। উঠে দাঁড়িয়ে সেটি পুনরায় কোমরে গুজে সামনে এগোলো। রোজা আতঙ্কিত দৃষ্টিতে শুধু চেয়ে থাকলো। একটু দূরে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা তুলে নিয়ে সেটি রোজার দিকে ছুঁড়ে দিয়ে সে বিড়বিড় করলো, 5 লাখ যথেষ্ট নিশ্চয়ই। ওড়নাটি নিজের শরীরে জড়াতে গিয়ে স্তম্ভিত হয়ে রইল রোজা। অতঃপর অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো রহস্যময় বর্বর ব্যক্তিটির দিকে। সে কি ঠিক শুনেছে, নাকি সবটাই মস্তিষ্কের সৃষ্টি করা কোনো কল্পনা? বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালুসিনেশন। অফিসের ক্যাবিন রুমটি মৃদু সোনালি আভায় উদ্ভাসিত। অসীম আকাশের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দিবাকর। রশ্মি এখন ধারণ করেছে রক্তিম আবহ। মেঘহীন আকাশকে যা ছেয়ে ফেলেছে এক অভূতপূর্ণ বর্ণচ্ছটায়। গ্লাসে আচ্ছাদিত দেওয়াল ভেদ করে চুইয়ে যেন ভেতরে প্রবেশ করছে সেই রশ্মিপাত। ডেস্কের উপর গ্রামোফোনে মৃদু গুঞ্জনে বাজতে থাকা ক্লাসিক্যাল ইউরোপীয় সঙ্গীতের সংমিশ্রণে মুহূর্তটুকু মনে হচ্ছে সদ্য কোনো ভ্যাম্পায়ার উপন্যাস থেকে বাস্তবে ফুটে ওঠা কোনো দৃশ্য। পা দুটো অ্যান্টিক গ্রামোফোনটির পাশে তুলে দিয়ে শরীর হেলিয়ে আরামদায়ক চেয়ারে বসে রয়েছে নাবিল কায়সার। হাতে রেড ওয়াইন পূর্ণ গ্লাস এবং তর্জনীতে ঝুলন্ত ইলেকট্রনিক সিগারেট। ডাগর ডাগর আঁখি জোড়ার নেশাক্ত দৃষ্টি নিক্ষিপ্ত অস্তমিত সূর্যের দিকে, যার অদ্ভুত অশরীরী বর্ণরশ্মি ছড়িয়ে পড়েছে সমস্ত শহর জুড়ে। ক্রমেই সন্ধ্যার আধার ছায়া ধেয়ে আসছে এই শহরকে গ্রাস করতে। সূর্য ভবনের নিজ কেবিনে বসে দৃশ্যটি উপভোগ করতে করতে ওয়াইনের স্বাদ আস্বাদন নাবিলের অশান্ত হৃদয়ে একটু হলেও প্রশান্তির ছোঁয়া দিতে সক্ষম হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান KB ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার বাদশাহ কায়সারের কনিষ্ঠ পুত্র নাবিল কায়সার ঘণ্টাখানেক আগেই ফোন কলে সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে বাগ বিতণ্ডায় লিপ্ত হয়েছে, যার দরুন মেজাজ সপ্তম আসমানে গিয়ে পৌঁছেছে। লামিয়া মেয়েটাই একটা উটকো ঝামেলা। যদি না ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজন হতো, তাহলে এমন মেয়ের দিকে কোনো দিনও ফিরেও তাকাতো না নাবিল। মেয়ে মানুষের কি অভাব পড়েছে দুনিয়ায়! টাকা ছড়ালেই সুর করে হাজির হবে বিছানায়। দাম্পত্য জীবনের কলহ এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মে হাঁপিয়ে উঠেছে নাবিল। সামান্য আনন্দ স্ফূর্তির সুযোগও সে পায়নি যতদিন থেকেই অফিসের দায়িত্ব অর্পিত হয়েছে। এসব কি মানা সম্ভব? সারাদিন ক্লাব পার্টি এবং মেয়েবাজি করে বেড়ানো ছেলেটাকে একদিন হুট করে কোম্পানির ডিরেক্টরের আসনে বসিয়ে দেওয়া হলো। তাতেও ক্ষান্ত না হয়ে সোজা কোথাকার কোন লামিয়া হাওলাদারকে ধরে কাবিন পরিয়ে ফেলা হলো, যার কিনা আবার ভিন্ন এক পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। কি আশ্চর্য! এই মেয়ের এতই দুঃসাহস, সে ওপেন ম্যারেজের দাবি করে। ওপেন ম্যারেজ! ইলেকট্রনিক সিগারেটের প্রান্ত ঠোঁটে পুরে একরাশ ধোঁয়া নির্গত করে কাষ্ঠ হাসি হাসল নাবিল। ওপেন ম্যারেজ আবার কি? নিজের পরকীয়া সম্পর্কে জায়েজ প্রমাণিত করার এক পাশ্চাত্য নামমাত্র। পুনরায় একটি দীর্ঘটান গ্রহণ করে নাবিল আধুনিক ইন্টেরিয়ারের সিলিংয়ের দিকে তাকালো। ঠিক আছে, লামিয়ার বানু যেভাবে খেলতে চাইছে ঠিক তেমনভাবেই খেলা হবে। সে আন্দাজও করতে পারছে না কত অভিজ্ঞ খেলোয়াড় এই নাবিল কায়সার। স্যার আসবো?
কেবিনের কাচের দরজার পাশের দেওয়ালে অবস্থিত স্পিকারে যান্ত্রিক ধরনের কণ্ঠস্বরটি বেজে উঠল। বাইরের মাইক্রোফোনে কেউ ভেতরে প্রবেশের অনুমতি চাইছে। দূর থেকে এলইডি স্ক্রিনে সাদা কালো বর্ণে বাইরে অপেক্ষমাণ দুজনকে দেখতে পেল নাবিল। একজন সেক্রেটারি আকাশ, অপরজন একজন রমণী। তবে কারোরই চেহারা কিংবা বেশভূষা দূর থেকে ঠিকমতো বোধগম্য হচ্ছে না। আকাশকে চেনার কারণ অবয়ব দেখে নাবিল অভ্যস্ত। এই মুহূর্তে চেয়ার থেকে উঠে কাছে গিয়ে দেখতে ইচ্ছা না হওয়ায় ঠোঁট থেকে সিগারেট সরিয়ে নাবিল অনুমতি প্রদান করল। কাম ইন। কাচের দরজা স্লাইড করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো আকাশ, সঙ্গে সেই অচেনা রমণী। সহসাই ডেস্ক থেকে পা নামিয়ে চেয়ারে সোজা হয়ে বসল নাবিল। লোলুপ দৃষ্টি রমণীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো। এমন সব স্থানে তা স্থির হলো যা স্বাভাবিক কোনো পুরুষ মানুষ সর্বদাই এড়িয়ে যায়। হলুদ বর্ণের কাঠগোলাপ অঙ্কিত অর্গানজা শাড়ি পরিহিত রমণী নাবিলের দিকে তাকালো। চোখে চোখ মিলতেই হালকা লাল লিপস্টিক এবং গ্লসি চিকচিক দুটি ছড়ানো ওষ্ঠজোড়া মৃদু হাসির রেখায় বিস্তৃত হলো। এক দৃষ্টে নীলনচ ভঙ্গিতে সেই ঠোঁটের পানে তাকিয়ে থাকলো নাবিল। একটি ঢোক গেল। ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে তীর্যক দৃষ্টিতে দেখতে থাকলো রমণীকে। আমি তাহলে আসলাম স্যার। না তাকিয়ে হাতের ইশারায় আকাশকে প্রস্থান করার আদেশ দিতেই সে চুপচাপ ক্যাবিনের বাইরে চলে গেল। কাচের স্লাইড ডোর মৃদু ঘরঘর শব্দে বন্ধ হতে হতে রমণী কোনো প্রকার অনুমতি ব্যতীতই ডেস্কের অপর পাশের চেয়ার টেনে বসে পড়ল। নিজের হ্যান্ডব্যাগ তুলে রাখলো গ্রামোফোনের বিপরীতে। তাতে বিরক্ত নয়, বরং সন্তুষ্টই হলো নাবিল। এমন নির্ভীক মেয়েই পছন্দ। নাম? সুমি। কপালে নেমে আসা মসৃণ চুলের গুচ্ছ কানের পিছনে গুজে নিয়ে মধু মিশ্রিত কণ্ঠে জবাব দিল রমণী। শরীর থেকে ভেসে আসা একটি ভালো ঘ্রাণ যেন মুহূর্তেই নাবিলকে মোহিত করে তুলল। ব্যাপারটি ঠিক উত্তেজক নয়। এই রমণী কাছে থাকলে শরীরে উত্তেজনা নয়, বরং প্রশান্তি সৃষ্টি হয়, যে প্রশান্তির এখন বড্ড দরকার নাবিলের। তাই সে সুমির প্রতি অধিক আকৃষ্ট অনুভব করলো। ওয়াইন? নিজের গ্লাসটি নাড়িয়ে ইঙ্গিতে শুধালো নাবিল। তাতে যথারীতি হাসিটি ধরে রেখে মাথা নাড়ল সুমি। না ধন্যবাদ, আমি ড্রিঙ্ক করি না। আই সি, এথিক্স। হ্যাঁ। ওয়াইনের গ্লাস টেবিলে রেখে দিয়ে শুধুমাত্র সিগারেট হাতে উঠল নাবিল। সম্পূর্ণ ডেস্ক ঘুরে এসে দাঁড়ালো ঠিক সুমির পিছনে। বর্তমানে ঘ্রাণটি আরও তীব্রভাবে নাকে এসে ঠেকছে। বিপরীতে নিজের সিগারেটের তামাটে গন্ধকে কেমন অপবিত্র মনে হচ্ছে। সেটি তাই ডেস্কে ছুঁড়ে দিয়ে ঝুঁকল নাবিল। দু হাতে স্পর্শ করল সুমির কাঁধ ছোড়া। কিঞ্চিত চমকিত হলো সুমি, কিন্তু পর মুহূর্তেই নিজের কোমল হাসির আড়ালে সব কিছু আড়াল করে ফেলল। সুমির পিঠ ভাসিয়ে কোমর অবধি নেমে যাওয়া মসৃণ চুলে মুখ ডুবিয়ে মোহনীয় ঘ্রাণটি অনুভব করল নাবিল। তারপর ফিসফিস কণ্ঠে জিজ্ঞেস করলো, হাই সুমি ডিয়ার। সুমি ডিয়ার, বলো তোমাকে কোন রূপকথার রাজ্যে নিয়ে যেতে পারি? প্যারিস, লন্ডন কিংবা গিরিশ? তাজমহল দেখতে চাও, অথবা আইফেল টাওয়ার? জাস্ট সে দ্য ওয়ার্ড। সাজেক। উত্তরটি নাবিলকে মোহের দুনিয়া থেকে বাস্তবে টেনে আনলো যেন জোরপূর্বক। চোখ মেলে সে এক দৃষ্টি তাকিয়ে রইল সুমির দিকে। রমণীর আকর্ষণীয় অধর পল্লবে ভাসছে অমায়িক হাসির প্রবাহ। সাজেক ভ্যালি কোনোদিনও যাইনি, সেখানকার পাহাড় প্রকৃতি দেখতে খুব ইচ্ছুক আমি। চোখ পিটপিট করল নাবিল। পরক্ষণেই সুমির হাসি যেন ঠোঁটেও সংক্রমিত হলো। ঝুঁকে রমণীর ব্লাশে উদ্ভাসিত গালে নিজের নাক ঘষে নাবিল জবাব দিল, অ্যাজ ইউর উইশ। উপভোগে ব্যস্ত থাকায় সামনের কাচের তৈরি দেওয়ালে প্রতিফলিত হওয়া সুমির অবয়বের চেহারায় অদ্ভুত অশুভ ভাবটি নাবিল কায়সারের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে গেল। চারিদিকের পর্বতের সারি, যতদূর দৃষ্টি যায় শুধু হরিৎ বর্ণের রঙ্গ খেলা।
মেঘের দলেরা সম্পূর্ণ আকাশ জুড়ে যেন ঘেরাও কর্মসূচি পালন করছে। হাওয়াই মিঠাইয়ের মতন মেঘের ভেলা ভেসে চলেছে মহাকালের নেশায়। সমুদ্র থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত কোনো প্রাকৃতিক লীলা ক্ষেত্রে এর আগে রোসা বেড়ানোর সুযোগ লাভ করেনি। রাঙামাটির সাজেক ভ্যালির সৌন্দর্য যে কারো নজর কাড়তে পটু। আগে তিনি নাবিল কায়সারের সঙ্গে হেলিকপ্টার সহযোগে সাজেকের রুই লুই পাড়ায় পৌঁছেছে রোজা। মেঘপুঞ্জ নামক এক রিসর্টে তাদের থাকার ব্যবস্থা করা ছিল আগে থেকেই। নাবিল একমাত্র রোজা ব্যতীত নিজের সেক্রেটারি কিংবা অন্য কোনো প্রকার সঙ্গ নিয়ে আসেনি। নিরালায় নিভৃতে একলা এক রমণীর সঙ্গে সে মাদকীয় সুখপূর্ণ কিছুদিন যাপন করতে চায়। নিজের বৈবাহিক জীবন থেকে দূরে এই পার্বত্য অঞ্চলের প্রকৃতির কোলে স্নিগ্ধ এক সত্তার সঙ্গে প্রেমময় মুহূর্ত যাপনের স্বপ্ন বহুদিন আগে থেকেই ধরে লালন করছে। এবার নাবিলের বাস্তবে রূপান্তরিত করার পালা। নিজের অমোঘ উপভোগ এবং লীলা খেলার মাঝে কোনো অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ পরিত্যাগ করতে বদ্ধপরিকর নাবিল। রুইলুই পাড়া মূলত রুইলুই পাহাড়ের নিকট অবস্থিত একটি পর্যটন স্থান। সাজেক ভ্যালিতে ঘুরতে আসা পর্যটকদের আবাসন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য এখানে রয়েছে বিভিন্ন রিসর্ট থেকে শুরু করে স্থানীয় আদিবাসীদের বাসস্থান। মানুষের কমতি নেই, ব্যবসায়িক ক্ষেত্রে পরিপূর্ণ চারিপাশ, তবু সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক টুকরো প্রশান্তির আশ্রয়স্থল যেন এই রুইলুই পাড়া। আগের দিন এই স্থানে যখন নাবিল পৌঁছেছে তখন রাত 8টা, তাই ভ্রমণ কিংবা উপভোগ কোনো কিছুরই সুযোগ লাভ করেনি সে। ক্লান্তি শরীর নরম গদির বিছানায় এলিয়ে দিতেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল আখিজোড়া। বহুদিন এমন শান্তির ঘুম দেয়নি নাবিল। সকালে যখন নিদ্রা ভঙ্গ হলো তখন সমস্ত শরীর ফুরফুরে অনুভূত হলো। আরও একটি দৃশ্য নজর কেড়ে নিল। কক্ষের লম্বা বারান্দায় দাঁড়িয়ে থাকা কামিজ পরিহিত রমণীটি। মসৃণ কুচবরণ কেশরাশি পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অবধি। বায়ুতে দোল খেয়ে বেড়াচ্ছে স্রোতস্বিনীতে প্রবাহিত ঢেউয়ের মতন। নাবিল উঠল, নীরব পদক্ষেপে পৌঁছালো রমণীর কাছে। দু বাহু বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে পিছন থেকে। তারপর সেই কেশরাশিতে নাক ডুবিয়ে দীর্ঘ প্রশ্বাস নিয়ে বিড়বিড় করল, গুড মর্নিং সুমি। প্রথম কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলেও পরে মৃদু একটি হাসির রেখা ফুটে উঠল রমণীর ওষ্ঠ জুড়ে। সুমি নামটা শুনে অভ্যস্ত নয় সে। সত্যিকারের নাম রোজা, কিন্তু এই বান্দার কাছে সে সুমি হিসাবেই পরিচিত। বাহুজোড়া ছাড়িয়ে নিয়ে সেই স্মিত হাসি ধরে রেখে পিছন ফিরল রোজা। তৎক্ষণাৎ রাঙা গালে স্পর্শ বোলাতে আরম্ভ করল নাবিল। গুড ইউ। নাবিলের সিগারেট পোড়া ঠোঁটে তর্জনী আঙুল ঠেকিয়ে মৃদু কণ্ঠে রোজা জানালো, সবে মাত্র ভোরের আলো ফুটলো, আমাদের প্রকৃতি উপভোগ করা উচিত মিস্টার কায়সার। রোজার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে নাক ডোবালো নাবিল। শরীরের হৃদয় হরণকারী ঘ্রাণটি ক্ষুধার্ত জন্তুর ন্যায় গ্রহণ করিয়া বাদশাহ কায়সারের পুত্র জানালো, উপভোগ করার জন্য প্রকৃতি নয়, তোমাকে দরকার সুমি। তাই বুঝি? মৃদু হেসে নাবিলের চুলে আঙুল বোলাতে শুরু করলো রোজা। নিজের প্রশান্তির স্পর্শে যেন ধীরে ধীরে বশ করতে চাইছে কোনো অবাধ্য পশুকে। ঠিক আছে, তবে তাই হবে আজ রাতে। রাত পর্যন্ত অপেক্ষা করবে কে? হতাশায় গুঙিয়ে উঠল নাবিল। এই রমণীর স্থানে অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে জোরপূর্বক বিছানায় ছুঁড়ে ফেলতো, দ্বিতীয়বার চিন্তা করতো না সে। কিন্তু অদ্ভুত হলেও সত্য, এই রমণীর সঙ্গে পাশবিক ব্যবহার করতে বাঁধছে। অস্বস্তি হচ্ছে, যেন এই অর্থের লোভে শরীর বিক্রি করা কোনো নির্লজ্জ নারী নয়, বরং পরম পূজনীয় কোনো দেবী, চাইলে যাকে খুব সহজে অসম্মান করা সম্ভবপর নয়। হৃদয় তাতে বাঁধ সেঁতে দাঁড়ায়। এমন অনুভূতি কি শুধুমাত্র নাবিলেরই হচ্ছে, নাকি এই রমণীর পূর্বের খদ্দেরেরও হয়েছে? জানার কি কোনো উপায় রয়েছে? ঠোঁট ফুলিয়ে রীতিমতো শিশুদের মতন করে আবদার করল নাবিল। তুমি গতকাল রাতেও একই কথা বলছো,
ক্লান্তি লাগছে, এখন নয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।